প্রিয় এইচএসসি 2024, তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 5টি পয়েন্ট নিয়ে, যেগুলো ফলো করলে তুমি অ্যাডমিশন যুদ্ধে থাকবে বাকি সবার থেকে এক ধাপ এগিয়ে। এবং এই 5টি পয়েন্টের যে কোনো একটিও যদি মিস হয় তবে সেটা এই ভর্তি যুদ্ধে দুর্ঘটনা ঘটার একটি অন্যতম বড় কারণ হতে পারে। প্রথম পয়েন্ট, অ্যাডমিশনে ভালো করতে হলে প্রথমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। মনে রাখবে, অ্যাডমিশনে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা রিসেন্ট সময়ে যে ভুলটা অনেক বেশি করে থাকি সেটা হলো যে আমরা অ্যাডমিশনের সময়টাতে অনেক বেশি ক্লাস করি। ক্লাস করে নিশ্চয়ই খারাপ না, ক্লাস করা অবশ্যই ভালো, কিন্তু তোমাকে ইনশিওর করতে হবে যেন তুমি নিজে থেকে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করার জন্য এনাফ সময়গুলো পাও। কারণ আমাদের অ্যাডমিশনের সিলেবাস কিন্তু এইচএসসি এর সিলেবাস থেকে আলাদা না, বরং আমাদের এইচএসসি এর যে সিলেবাস থাকে, যেটা তুমি একদিন পড়েছো, সেটাই কিন্তু মেইনলি অ্যাডমিশনের সিলেবাস, তাই তো? তাহলে ভাইয়া, অ্যাডমিশনে মূল চ্যালেঞ্জটা কোথায়? অ্যাডমিশনের ক্লাসগুলোতে আমরা মূলত কি করি এটা নিয়ে একটু কথা বলি। অ্যাডমিশনের মূল চ্যালেঞ্জটা হচ্ছে সময় নিয়ে। আমরা এইচএসসি লাইফে যতটুকু সময় পেতাম, অ্যাডমিশনে আসলে আমরা এত সময় পাই না। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে আমাদের সময়টা আসলে কতটুকু কম হয়। উচ্চতর গণিত নিয়ে আসো চিন্তা করি। উচ্চতর গণিতে এইচএসসিতে তোমাকে 2 ঘন্টা 35 মিনিটে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হতো। অর্থাৎ আমি যদি একটু সহজ ভাষায় ক্যালকুলেট করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 155 মিনিট সময়, 155 মিনিটের মধ্যে আমাকে সিকিউ অ্যান্সার করতে হতো 5টা। আচ্ছা বলেন তো ভাইয়া, তাহলে খুবই সহজ ক্যালকুলেশন, প্রতিটার জন্য আমরা কতক্ষণ সময় পাচ্ছি? খুবই সিম্পল ভাইয়া, 31 মিনিট করে, তাই না? 31 মিনিট সময় পাচ্ছি। আচ্ছা, তাহলে এই 31 মিনিটের মধ্যে আমাদেরকে আসলে ক, খ, গ 3টা ম্যাথ অ্যান্সার করতে হতো। তার মধ্যে ক নাম্বার থাকতো 2 নাম্বারের ছোট্ট একটা সহজ ম্যাথ। এই 2 নাম্বারের ম্যাথ অ্যান্সার করতে আমার কতক্ষণ সময় লাগতো? 3 মিনিট, 4 মিনিট, এর বেশি লাগার কথা না। ধরো আমি সেফ সাইডে থাকার জন্য ধরে নিচ্ছি তোমার 5 মিনিট সময় লাগতো। তাহলে এই 31 মিনিট থেকে একটু 5 মিনিট বিয়োগ করো তো। তাহলে আমি যদি 31 থেকে 5 বিয়োগ করি, কত হচ্ছে? 26 মিনিট হচ্ছে। তাহলে 2টা স্ট্যান্ডার্ড ম্যাথ সলভ করার জন্য তুমি 26 মিনিট সময় পেতা। অর্থাৎ একটার জন্য 13 মিনিট আর একটার জন্য 13 মিনিট, তাই তো? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, অ্যাডমিশনে এই এরকমই সেম স্ট্যান্ডার্ড অথবা এর থেকে সামান্য একটু কঠিন বা আরেকটু কঠিন এমন ম্যাথগুলো তোমাকে হচ্ছে রিটেনে সলভ করতে হবে। তুমি কেমন সময় পাবা আসলে? তুমি কি সেখানে 13 মিনিট সময় পাবা? অ্যান্সার হচ্ছে না। তুমি সেখানে কতক্ষণ সময় পাবা জানো? তুমি এখানে সময় পাবা শুধুমাত্র 3 মিনিট। বুয়েট রিটেনের ক্ষেত্রে 3 মিনিট, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের ক্ষেত্রে 3 মিনিটের থেকেও সামান্য একটু কম। তুমি কি বুঝতে পারছো নাম্বারটা কি পরিমাণে সময় কমে গেছে আসলে? 13 মিনিট থেকে 3 মিনিট, অর্থাৎ 4 ভাগের 1 ভাগও কিন্তু না। তোমার নিজের স্পিড তোমাকে 400% করতে হবে। তোমার যদি এই অ্যাডমিশনের সাথে ম্যাচ করতে হয়, তোমার নিজের প্রবলেম সলভিং এর স্পিডকে 400% করতে হবে। এটা কিন্তু সহজ কাজ না। তাহলে আমাদের অ্যাডমিশনে মেইন চ্যালেঞ্জটা থাকে যে আমাদের প্রবলেম সলভিং স্পিডকে বাড়ানো, তাই না? এটা কিভাবে বেশি হবে? এটা বেশি হবে হচ্ছে তুমি যত বেশি বাসায় প্র্যাকটিস করবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, এই ম্যাথগুলো, এই প্রবলেমগুলো তোমার মাসল মেমোরিতে চলে আসবে। তুমি এই প্রবলেমগুলো দেখা মাত্রই তুমি হচ্ছে এটা সলিউশন করতে পারবা। যখন তোমার এই অ্যাবিলিটি তৈরি হবে, তখনই তুমি এই যে ম্যাথগুলো তুমি এতদিন 12-13 মিনিট ধরে করে আসছো, সেগুলো তুমি 3 মিনিটে সলভ করতে পারবা। তুমি যদি এক লাইন লেখার পর চিন্তা করো, ভাবো আচ্ছা পরের লাইনটা যেন কি হবে, এখানে যেন কোন সূত্রে অ্যাপ্লাই হবে, তাহলে কিন্তু আসলে অ্যাডমিশনে এই এত অল্প সময়ের মধ্যে, এই 3 মিনিট সময়ের মধ্যে ম্যাথ সলভ করা সম্ভব হবে না। তাহলে এই যে মাসল মেমোরিতে নিয়ে আসার ব্যাপারটা, প্রতিটা টাইপের সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, যেমন এই লাইনের পরে কোন লাইন, আমি কিন্তু তোমাকে ম্যাথ মুখস্থ করতে বলতেছি না যে না তোমার যত ম্যাথ আছে তুমি সব মুখস্থ করো, কখনোই সম্ভব না। আমি তোমাকে বলছি যে তোমার এই জিনিসটা আসলে এতটা বেশি প্র্যাকটিস করতে হবে যেন এগুলা তোমার মাথার মধ্যে অটো সেট হয়ে যায়। তাহলে আমাদের আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে আমরা যেটা বললাম যে ভাই, অ্যাডমিশনের ক্লাসে আমরা মূলত কি করি? অ্যাডমিশনের ক্লাসে হ্যাঁ, আমরা থিওরিগুলো তো অবশ্যই রিভিউ করি। আবার আমরা বেশি যেটাতে ফোকাস করি আরো, সেটা হচ্ছে যে আমরা কোনো ম্যাথকে আরো কিভাবে সহজে অ্যাপ্রোচ করতে পারি, কম সময়ে সলভ করতে পারি, সেগুলোর আমরা বেশ কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক দেখি। এখন তুমি মনে করো এরকম বেশ কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক দেখলা যে একটা ম্যাথ কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় সহজ কোনো নিয়মে বা শর্টকাট কোনো টেকনিকে। আচ্ছা, শুধু ওটা দেখলেই হলো? তোমার কি মনে হয় তুমি যদি অনেকগুলো শর্টকাট টেকনিক দেখো, তোমার কি মেইন অ্যাডমিশনের সময় সব মনে থাকবে? অ্যান্সার হলো না। তুমি যতক্ষণ না এই যে প্র্যাকটিস করছো, ততক্ষণ পর্যন্ত তুমি যতই শর্টকাট টেকনিক দেখো না কেন, তুমি যতক্ষণ না নিজে সেগুলো এনাফ প্র্যাকটিস করছো, তুমি এক্সাম হলে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে না। সো অ্যাডমিশনে ভালো করতে হলে ভাইয়া এই কথাটা সবচেয়ে আগে মাথায় রাখবা। 1 নাম্বার পয়েন্ট, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমাকে অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিস করার জন্য তোমাকে অনেক বেশি সময় বের করতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার 1 গেল। এবার আসো পয়েন্ট নাম্বার 2।
পয়েন্ট নাম্বার 2 হলো এক্সাম এবং এক্সাম স্ট্র্যাটেজি। আমি কিন্তু এই যে এক্সামটাকে দুইটা আলাদা আলাদা পার্টে লিখছি। কেন? প্রথম কথা হচ্ছে প্রথমে একটু এক্সাম নিয়ে কথাবার্তা বলি। ভাই এক্সাম বলতে আসলে আপনি কি বুঝাচ্ছেন? এক্সাম বলতে তোমাকে আমি বুঝাচ্ছি সেটা হলো যে তোমাকে অনেক বেশি এক্সাম দিতে হবে। কেন অনেক বেশি এক্সাম দিতে হবে? তোমাকে অনেক বেশি এক্সাম দিতে হবে এই অ্যাডমিশন এই সিজনের মধ্যে বা অ্যাডমিশন এই যে তোমার জার্নিটা যাচ্ছে এটার মধ্যে কেন অনেক বেশি এক্সাম দিতে হবে? একটু আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি। দেখো, মনে করো তুমি হচ্ছে একটা জিনিস ইমাজিন করো যে তুমি হচ্ছে সাপোজ তুমি বুয়েট অ্যাসপিরেন্ট, তুমি বুয়েটে ভর্তি হতে চাও। এখন তুমি মনে করো বুয়েটে যে রিটেন এক্সাম, তুমি সেই রিটেন এক্সামে এক্সাম দিতে বসছো। হ্যাঁ, আচ্ছা, বুয়েট রিটেন এক্সামে বলে রাখি যে আমাদের বুয়েট রিটেন এক্সামে 40টা রিটেন প্রশ্ন থাকে, সময় থাকে 2 ঘন্টা, প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট করে। আচ্ছা, ভালো কথা। এখন মনে করো যে তুমি যখন বুয়েটে এক্সাম দিতে বসছো, তোমার কি মনে হয় ওই এক্সামটা তোমার জন্য অনেক প্রেশারলেস একটা এক্সাম হবে? অবশ্যই না। তোমরা অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখে আসছো, তাই না, যে বুয়েটে ভর্তি হবো। অনেকের ক্ষেত্রে অনেকে আবার ছোটবেলা থেকে স্বপ্নগুলো দেখে আসে। তাহলে এটা কিন্তু আসলে অনেক প্রেশারের একটা এক্সাম, অনেক প্রেশার নিতে হয় দিন, কারণ তুমি জানো যে তোমার এই 2 ঘন্টার এক্সামের উপর তোমার এতদিনের স্বপ্ন সবকিছু নির্ভর করছে। এখন মনে করো এই এক্সামের মধ্যে এমন একটা সিচুয়েশনে তুমি অ্যারাইজ করলা যে এই 2 ঘন্টার এক্সামের মধ্যে 1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে, এবং এই 1.5 ঘন্টার মধ্যে ধরো কথার কথা তুমি 24টা প্রশ্নের অ্যান্সার করছো। সময় কতক্ষণ চলে গেছে? 1.5 ঘন্টা। তাহলে বাকি আছে কতক্ষণ আর? তাহলে বাকি আছে আর 30 মিনিট। এই 30 মিনিটে তোমার কোয়েশ্চেন বাকি কয়টা? তোমার কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে 16টা। তোমার কি মনে হয় তুমি ঠান্ডা মাথায় এই 30 মিনিট অ্যান্সার করতে পারবা? না। তুমি যখনই তুমি দেখবা যে সময় মাত্র 30 মিনিট বাকি আছে, তোমার এখনো 16টা প্রশ্ন বাকি, মানে এক একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে 2 মিনিট সময়ও নাই, তুমি কিন্তু তখন হাইপার হওয়া শুরু করবা। তুমি তখন তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে না, আমার ছোটবেলার সেই স্বপ্ন বুয়েটকে আমার হাত থেকে মিস হয়ে গেল কিনা। তুমি নিজের উপর অনেক বেশি বার্ডেন নিয়ে ফেলবা। তাহলে এটা রেজাল্ট কি হবে তোমার কি মনে হয়? এই 30 মিনিটে দেখা যাবে তুমি 2টা থেকে 3টার বেশি অ্যান্সারই করতে পারছো না। কারণ যখনই তুমি একটা প্রশ্নের অ্যান্সার করতে যাবা, তোমার মনে হবে আল্লাহ এটা তো বেশি লম্বা হয়ে যাচ্ছে, তার থেকে মনে হয় অমুকটা অ্যান্সার করলে সহজে অ্যান্সার করা যেত, কম সময়ে সলভ করা যেত, এটা থাক ওটা সলভ করি। ওটা করতে নিলা, তুমি এত বেশি নিজের উপর প্রেশার নিয়ে ফেলছো, তখন তোমার মনে হবে আচ্ছা এই লাইনের পরের লাইন যেন কি হবে, আমার তখন আর মনে পড়ছে না, মাথা কাজ করতেছে না। এরপরে একটা অঙ্ক ধরলা, ওইখানে তুমি ক্যালকুলেশন মিস্টেক করে অঙ্ক মিলাইতে পারছো না। এই ধরনের তুমি দেখবা যে নিজের উপর যখন তুমি প্রেশার নিয়ে ফেলবা, এই ধরনের অনেক কঠিন কঠিন সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। একটু চিন্তা করো, সিমিলার সিচুয়েশন, তুমি বাসায় বসে এক্সাম দিচ্ছ, বা কথার কথা তুমি ধরো উদ্ভাসে বসে এক্সাম দিচ্ছ। উদ্ভাসে বসে তুমি সেম একটা এক্সাম দিচ্ছ, তুমি সিমিলার একটা সিচুয়েশনে তুমি পড়ছো। হ্যাঁ, তুমি কি এত প্রেশার ফিল করবা? মনে করো তুমি বাসায় 40টা প্রশ্ন দাগায় নিছো, তুমি 2 ঘন্টায় সলভ করবা। তখন তোমার এরকম একটা সিনারিও অ্যারাইজ করছে, বাসায় বসে এক্সাম দিচ্ছ বা উদ্ভাসে বসে, তখন কি তুমি এত প্রেশার ফিল করবা? না। কিন্তু ঠিক আছে, বাসায় বসে এক্সাম দিচ্ছি বা উদ্ভাসে বসে এক্সাম দিচ্ছি, অলরাইট, তুমি কিন্তু এত প্রেশার ফিল করবা না। আচ্ছা, 30 মিনিট সময় বাকি, তুমি কি ট্রাই করবা? যেই কয়টা আমি অ্যান্সার করতে পারি, আমি যেই কয়টা অ্যান্সার করতে পারি আমি করতে থাকি, এরপরে না হলে নাই হলো, প্রেশার নেওয়ার কিছু নাই, বাসায় বসে এক্সাম দিচ্ছি বা উদ্ভাসে এক্সাম দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো, তুমি যদি ঠান্ডা মাথায় এক্সাম দাও, তাহলে 30 মিনিটে তোমার 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারার কথা। ধরলাম তুমি 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারলা না, ধরো তুমি বাসায় বসে যখন এক্সাম দিচ্ছ, তুমি তখন 30 মিনিটে 8টা প্রশ্ন অ্যান্সার করলা, বাসায় বসে এক্সাম দিচ্ছ যখন। আচ্ছা, আর যখন যেটা বলছিলাম, তুমি যদি বুয়েটে বসে এক্সামটা দিতে, দেখা যেত তুমি 2টা বা 3টার বেশি প্রশ্ন অ্যান্সারই করতে পারবে না প্রেশারের জন্য, তাই তো? একটা জিনিস খেয়াল করে দেখো যে টোটাল তোমার কয়টা প্রশ্ন অ্যান্সার হইলো। বাসার সিনারিওতে তুমি সেম সিনারিওতে তুমি পড়ছিলা, বাসার সিনারিওতে তুমি টোটাল 32টা প্রশ্ন অ্যান্সার করতে পারছো। বুয়েটের সিনারিওতে তুমি টোটাল 26টা বা 27টা প্রশ্ন অ্যান্সার করতে পারছো। তার মানে ধরো আমি ধরে নিলাম এখানে 27, এখানে 32, মানে দেখো 5টা প্রশ্ন মানে 50 মার্ক, রাইট? 50 মার্ক, এটা ইজিলি তোমাকে বুয়েটে 500 জনের পিছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। ইজিলি তুমি এই 50 মার্কের জন্য 500 জনের পিছনে তোমার পজিশন চলে যাবে। কথার কথা বলতেছি, নাম্বারটা আরো বেশি হইতে পারে, হয়তো কম হইতে পারে। আচ্ছা, তো তুমি বুঝতেই পারতেছো যে কেউ যদি 40টার মধ্যে 32টা কারেক্টলি অ্যান্সার করে আসে বুয়েট এক্সামে, খুব ভালো সম্ভাবনা সে ভালো মতো বুয়েটে চান্স পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি সেটা 26-27 হয়, তাহলে বলা যায় না, প্রশ্নের উপর ডিপেন্ড করে, চান্স হতেও পারে নাও হতে পারে, প্রশ্নের স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে যে ওই বছর প্রশ্ন কেমন হয়েছে। এখন তুমি একটু চিন্তা করো, তুমি যখন অনেক বেশি এক্সাম দিবা বাসায় বসে বসে বা উদ্ভাসে বা যে কোনো কোথাও, তুমি যখন অনেক বেশি এক্সাম দিবা, মনে করো বুয়েটে এই সিচুয়েশনটা ফেস করার আগে তুমি বাসায় বসে মনে করো 100 বার এই সিচুয়েশনটা তোমার সামলাইতে হয়েছে। এই সিচুয়েশন তুমি পড়ছো বাসায় বসে বা উদ্ভাসে বসে যে কোনো জায়গায়, তুমি আরো 100 বার এই সিচুয়েশন ফেস করে তুমি এই যে ওই বাকি 30 মিনিটের মধ্যে 8টা অ্যান্সার করে দিয়ে আসছো। তুমি দেখো যখন ওই অভিজ্ঞতা তোমার 50 বার হয়ে গেছে, 100 বার হয়ে গেছে, তোমার কি মনে হয় যখন তুমি যদি বুয়েটেও এমন সিচুয়েশনে পড়ো,
তোমার কি আসলে এত বেশি প্রেশার লাগবে? তোমার কি ব্রেনের মধ্যে কাজ করবে না যে না আমি এই সিচুয়েশন আগে অনেকবার আমি ট্যাকেল করে আসছি, আমি এই সিচুয়েশনের মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করে আসছি, তাহলে হ্যাঁ আমি হচ্ছে এইখানেও আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো। যদি তোমার এই এক্সামের প্রেশার হ্যান্ডেল করার অভিজ্ঞতা না থাকে, প্র্যাকটিসটা না থাকে এক্সামের প্রেশার হ্যান্ডেল করার, তাহলে তুমি ওই মেইন এক্সামে গিয়ে ভেঙে পড়বা। বাট তোমার এই সিচুয়েশন সামলানোর, এই প্রেশার হ্যান্ডেল করার অভিজ্ঞতা এটা যদি অনেকবার হয়ে থাকে, 50 বার হয়ে থাকে, 100 বার হয়ে থাকে, তাহলে তুমি বুয়েটে মেইন এক্সামে বা সেটা ঢাকা ইউনিভার্সিটি যেখানেই হোক তুমি সেখানেও প্রেশারটা হ্যান্ডেল করতে পারবা অবশ্যই। বুঝতে কি পারছি? এই জন্য এই প্রেশার হ্যান্ডেলিং সামলানোর জন্য আমাদের অনেক বেশি এক্সাম প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, এখন এই এক্সাম প্র্যাকটিসের কথা যে ভাই বলছি, এই এক্সাম প্র্যাকটিস এটা হচ্ছে আমাদের অনেকভাবে হইতে পারে। যেমন তুমি যদি সাপোজ তুমি যদি উদ্ভাসের স্টুডেন্ট হও, তাহলে তোমার অফলাইনে তুমি যদি ক্লাস করো, তোমার প্রতিদিন তোমার হচ্ছে ডেইলি এক্সাম হয়। হ্যাঁ, তারপর তোমার সপ্তাহ শেষে উইকলি এক্সাম হয়। আবার এখন তো অফলাইনের সাথে অনলাইনও ফ্রি। তোমার হচ্ছে দেখা যায় প্রতিটা ডেইলি এক্সামের অনলাইনেও আবার আলাদা সেটে ডেইলি এক্সামের প্রশ্ন থাকে, তুমি অনলাইনে আলাদাভাবে ডেইলি এক্সাম দিতে পারবা। আবার ওই ডেইলি এক্সামের আবার প্র্যাকটিস এক্সামও দেওয়া যায় যে কোনো সময়। গেল উইকলি এক্সামেরও সেম ঘটনা, উইকলি এক্সামও অনলাইনে তুমি দিতে পারবা, আলাদা সেটের প্রশ্ন। আচ্ছা, এগুলো গেল। মাস্টার ক্লাসগুলো, প্রতিটা মাস্টার ক্লাসের সাথে মাস্টার কোশ্চেন ব্যাংক কুইজ আছে, যেগুলো হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকের উপর কুইজ করা। সেখানে পরীক্ষা আছে, অনলাইনে তুমি দিতে পারবা, সেখানে অনেক পরীক্ষা তোমার দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এরপর যখন তোমার হচ্ছে এই যে সব উইকলি শেষ, সব ক্লাসগুলো শেষ, এরপর অনেক মডেল টেস্ট আছে উদ্ভাসে। তাহলে তোমার যখন এতগুলা এক্সাম দেওয়ার অভ্যাস হয়ে যাবে, সেটা তোমার এই এক্সামের প্রেশার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি অনেক বেশি বুস্ট করবে। আমি তাও সাজেস্ট করব এই এতগুলো এক্সামের পাশাপাশি তুমি নিজেও বাসায় বসে একা এক্সাম দিবা। আমি সেম কাজ করতাম যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। আমি কি করতাম, আমি মনে করো সাপোজ কনসেপ্ট বুক থেকে মনে করো আমি এখন কি করবো, আমি মনে করো সাপোজ 20টা ম্যাথ আমি এখন প্র্যাকটিস করবো। ধরো কথার কথা, আমি এখন কনসেপ্ট বুক থেকে আমি জানি এখন 20টা ম্যাথ প্র্যাকটিস করবো। তো নর্মালি আমরা কি করি, হ্যাঁ ধীরে ধীরে ম্যাথ প্র্যাকটিস করি বা কিছু। আমি কাজ করতাম না, আমি কি করতাম 20টা ম্যাথ 3 মিনিট করে 1 ঘন্টা সময় আমি অ্যালার্ম সেট করতাম। ঠিক আছে, অ্যালার্ম সেট করে আমি হচ্ছে এরকম ইমাজিন করতাম যে আমি আমার পড়ার টেবিলেই কিন্তু বসে আছি। আমি ইমাজিন করতাম যে না আমি হচ্ছে বুয়েটের এক্সাম হলে বসে আছি, এই 1 ঘন্টার মধ্যে আমার 20টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমি জাস্ট নর্মালি আমার প্র্যাকটিস করার কথা ছিল, আমি সেটা এক্সাম চিন্তা করে প্র্যাকটিস করতাম। তাহলে আমার কিন্তু বাসায় বসেও এই এক্সাম দেওয়ার অভ্যাসটা তৈরি হলো। তো এই এক্সাম দেওয়ার অভ্যাস এটা তোমার প্রেশার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটিকে অনেক বেশি বাড়াবে, এটা অবশ্যই করবা। সেখানে হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি ভাই বলতে কি বোঝাচ্ছি, এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি থাকে। আমরা ছোটবেলায় যে কাজ করতাম সেটা হচ্ছে যে আমরা 1 নাম্বার ধরে অ্যান্সার করা শুরু করতাম। মনে আছে ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার কথা? আমরা কিন্তু সবাই ছোটবেলায় প্রায় তাই করতাম, যে 1 নাম্বার আগে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার। তুমি কি অ্যাডমিশন টেস্টেও তাই কাজ করবা? করতে পারো। আবার তুমি কিন্তু অন্য কোনো স্ট্র্যাটেজিও ফলো করতে পারো। অর্থাৎ বুয়েট এক্সাম দিয়ে উদাহরণ দিই, তুমি আগে কোনটা অ্যান্সার করবা? আগে কি তুমি ম্যাথ অ্যান্সার করবা, আগে ফিজিক্স, নাকি আগে কেমিস্ট্রি অ্যান্সার করবা? এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন। কোনটা দিয়ে তুমি শুরু করবা এটার উপর অনেক কিছু নির্ভর করে। এই প্রশ্ন যখন তোমরা হচ্ছে সাপোজ আমাদেরকে জিজ্ঞেস করো, যারা তোমাদেরকে আমরা পড়াই, তখন তোমরা অনেক রকম অ্যান্সার পাও। আমরা কেউ বলি যে তোমরা হচ্ছে সবচেয়ে কম সময় যে সাবজেক্টটা লাগে সেটা দিয়ে শুরু করো। কেমিস্ট্রি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে কম সময় লাগে। অনেকে বলি আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করা ভালো। অনেকে আমরা বলি যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে যে তুমি যেটা সবচেয়ে ভালো পারো, তোমার যেই সাবজেক্টে তোমার হচ্ছে এক্সপার্টিস সবচেয়ে বেশি, সেটা দিয়ে শুরু করা ভালো। এটা সবচেয়ে বেশি পপুলার ওপিনিয়ন আর কি। আচ্ছা, অনেকে বলে যে তুমি হচ্ছে এক্সাম হলে ডিসিশন নাও, এক্সাম হলে প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে ডিসিশন নাও। এটাকে আমি সবচেয়ে বেশি আর কি সাইড করে রাখি, এই ওপিনিয়নটাকে। কারোর জন্য ভালো কাজ করতে পারে, বাট আমার মনে হয় বেশিরভাগের জন্য এই ওপিনিয়নটা ভালো মতো কাজ করবে না। কেন? কারণ তুমি এক্সাম হলে যখন তুমি মাত্র এক্সাম শুরু করতেছো, তখন তুমি অলরেডি অনেক প্রেশারের মধ্যে আসো, অনেক টেনশনের মধ্যে আসো। ওই সময় ডিসিশনটা নেওয়া যে আচ্ছা সবগুলো প্রশ্ন পড়ে যে আচ্ছা কোনটা আমি আগে অ্যান্সার করবো, ওই মুহূর্তে ডিসিশনটা নেওয়া আমার কাছে এটা ওয়াইজ মনে হয় না। আচ্ছা, তাহলে ভাইয়া আপনি কি বলেন? আমি কিছুই বলি না। আমি এটা নিয়ে তোমাকে কোনো কংক্রিট অ্যান্সার দিব না যে তোমার কোনটা দিয়ে আগে অ্যান্সার শুরু করা উচিত। আমি আমার স্টোরিটা খালি বলতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা রিলেট করতে পারবে অনেক কিছু। আমিও সবচেয়ে বেশি এই সাজেশনটাই পাইছিলাম যে ভাইয়া যেটাতে তোমার সবচেয়ে বেশি এক্সপার্টিস, তুমি সবচেয়ে ভালো পারো, তোমার সেটা দিয়ে অ্যান্সার শুরু করা উচিত। আমার ম্যাথ সবচেয়ে ভালো লাগতো, এই ম্যাথ বাকিগুলোর থেকে ভালো পারতাম। আমি হচ্ছে প্রথম দিকে ম্যাথ দিয়ে শুরু করতাম। প্রথম দিকে বলতে কি বুঝেছি জানো? উদ্ভাসের উইকলিগুলোতে তোমার এই যতগুলো এক্সাম তুমি দিবা, এইগুলা তোমার এক্সাম স্ট্র্যাটেজি সেট করতে কাজে লাগবে। তোমাকে এই এক্সামগুলো দিতে এক্সপেরিমেন্ট করতে হবে। এই যে আমি বলছি সামনে স্টোরির মধ্যেই পাবা। তো আমি কি করতাম, এই প্রতিটা উদ্ভাসের উইকলিতে কিছু এক্সপেরিমেন্ট করতাম। যে কোনোদিন আমি শুরুতে আমি কি করতাম, আগে ম্যাথ আগে অ্যান্সার করতাম। আমি ম্যাথ অ্যান্সার করতে গিয়ে দেখলাম, তোমরা সবাই হয়তো জানো যে ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় সময় একটু বেশি লাগে সাধারণত, বুঝছো? তাহলে
ম্যাথ আগে অ্যান্সার করতে গিয়ে যেটা হলো যে আমি শুরুতেই অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি, শুরুতে আমার বেশ অনেকটা সময় চলে যাচ্ছে, পরের দিকে আমি একটা প্রেশার ফিল করতেছি যে আল্লাহ এখনো ফিজিক্স কেমিস্ট্রি পুরোটা বাকি, সময় তো অত বেশি নাই, হ্যাঁ কারণ ম্যাথের সময় বেশি চলে গেছে। আচ্ছা, তো পরের দিকে আমি প্রেশার ফিল করতেছি, এটা আমার ক্ষেত্রে হইতো। আচ্ছা, এরপর আমি কি করলাম, আচ্ছা এরপরে মনে হলো তাহলে একটা কাজ করি, কেমিস্ট্রি দিয়ে শুরু করি, কেমিস্ট্রিতে সময় সবচেয়ে কম লাগে, তাহলে কেমিস্ট্রি দিয়ে শুরু করি। কেমিস্ট্রি দিয়ে শুরু করতে গিয়ে আমার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে কেমিস্ট্রি আমি এই তিনটার মধ্যে সবচেয়ে কম পারতাম, বুঝছো? তো এখন কেমিস্ট্রি যদি সবচেয়ে কম পারতাম, শুরুতেই কেমিস্ট্রি অ্যান্সার করার জন্য যেটা হলো যে আমার ওই একটু কনফিডেন্সের অভাব দেখা দিল, যে শুরুতে যখন আমি কেমিস্ট্রি অ্যান্সার করতে দেখা যাচ্ছে কয়েকটা যদি আমি না পারি, হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার মনের মধ্যে একটু ভয় কাজ করছে, আল্লাহ হ্যাঁ যে শুরুতেই কয়েকটা পারলাম না বা কিছু। তো এটাও আমার দেখলাম যে আমার কনফিডেন্সের জন্য ভালো না। তো আমি তখন এরপরে কি করলাম, এরপর আমি ফিজিক্স দিয়ে অ্যান্সার করা শুরু করলাম। ফিজিক্স আমি কেমিস্ট্রির তুলনায় বেটার পারতাম, আবার ফিজিক্সে ম্যাথের তুলনায় সময়ও কম লাগতো। দেখলাম যে ফিজিক্স দিয়ে শুরু করাটা আমার জন্য আইডিয়াল হচ্ছে, আমার জন্য হচ্ছে, বারবার বলতেছি এটা কিন্তু কোনো তোমার হচ্ছে ইউনিভার্সাল সলিউশন না, হ্যাঁ আমি এটা নিয়ে আবার বলবো, সমস্যা নাই। আমি কি করতাম, আমার স্টোরি বলছি জাস্ট, আমি কি করতাম ফিজিক্স দিয়ে শুরু করলাম, এরপরে কোনটা কেমিস্ট্রি নাকি ম্যাথ, এরপর আমি যেটা করতাম সেটা হচ্ছে ফিজিক্স যদি আমার এক্সপেক্টেড টাইমের মধ্যে শেষ হইতো, যেমন ফিজিক্স 13টা প্রশ্ন প্রায় 40 মিনিটের মতো সময় লাগার কথা, যদি আমার ওই যে 40 মিনিটের মধ্যে শেষ হইতো বা কিছু, তাহলে আমি কি করতাম ম্যাথে চলে যেতাম, এরপরে ম্যাথ, এরপরে কেমিস্ট্রি, আমি এভাবে অ্যান্সার করতাম। আর আমি যদি দেখতাম যে কোনো কারণে ফিজিক্সটাই ওই দিন সময় বেশি লেগে গেছে, তাহলে আমি যেটা করতাম যে ফিজিক্সের পরে কেমিস্ট্রিতে চলে যেতাম, কারণ অলরেডি ফিজিক্সের সময় বেশি লাগছে। আবার যদি ম্যাথ ধরি, ম্যাথেও সময় বেশি লাগবে, কেমিস্ট্রিতে দেখা যাবে এরপরে সহজ সহজ কিছু প্রশ্ন আমি ছেড়ে দিয়ে চলে আসা লাগছে। তো আমি এই রিস্ক নিতাম না, আমি তখন ফিজিক্সের সময় বেশি লাগলে আমি তখন আগে কেমিস্ট্রি অ্যান্সার করতাম, লাস্টের পরে ম্যাথে যেতাম। এটা আমার জন্য কাজ করছে, বারবার বলতেছে ভাইয়া তোমার জন্য কোনটা কাজ করবে এটা আমি বলতে পারবো না, এটা কোনো ভাইয়াই বলতে পারবে না, এটা কে বলতে পারবে, তুমি বলতে পারবা। সেটা তুমি এখন বলতে পারবা না, কখন বলতে পারবা জানো, যখন তুমি বারবার এক্সপেরিমেন্ট করবা। এই যে তোমাকে আমি এতবার এক্সাম দিতে বলতেছি, তোমার টার্গেট এই এক্সামগুলোতে ফার্স্ট হইতে হবে এমন না, হ্যাঁ তুমি তোমার বেস্ট নাম্বারটা পাওয়ার ট্রাই করবা প্রতিবার, বাট তোমার আরেকটা টার্গেট হবে যে আমি আমার জন্য বেস্ট সুইটেবল আমার স্ট্র্যাটেজি আমি বের করে নিয়ে আসবো, যে আমি কোন স্ট্র্যাটেজিতে গেলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা তোমাকে তৈরি করতে হবে তোমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল কোনটা। এটা কিভাবে তৈরি করবা, এক্সামগুলোতে এক্সপেরিমেন্ট করবা, ম্যাথ দিয়ে শুরু করে দেখো, ফিজিক্স দিয়ে শুরু করে দেখো, তোমার যেটা সলিউশন সেটা আমার থেকে অনেক ভালো কোনো সলিউশন হতে পারে, আমার জন্য যেটা কাজ করছে তোমার জন্য সেটা কাজ করবে না, অন্য এক ভাইয়ের জন্য যেটা কাজ করছে সেটা তোমার জন্য কাজ করবে না, হয়তো আবার করতেও পারে। তোমাকে এটা নিজে এক্সপেরিমেন্ট করে করে বের করতে হবে, এটা মাথায় রেখো। আবার স্ট্র্যাটেজির আরেকটা অংশ, যে তুমি কি লাইন ধরে ধরে, সাপোজ তুমি চিন্তা করলা ফিজিক্স আগে অ্যান্সার করবো, তাহলে ফিজিক্সকে আমি আগেই 13টা একদম সবগুলো ধরে ধরে অ্যান্সার করার চেষ্টা করবো, কোনোটা যদি ফিজিক্সে না পারি, 8 নাম্বার অঙ্ক আমি পারতেছি না, আমি এটা ধরে চিন্তা করতে থাকবো 10 মিনিট ধরে, কি হয় না হয় আমি ট্রাই করতে থাকবো না, এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজি না। এটাও তোমার দেখতে হবে যে না আচ্ছা আমি তাহলে কোন স্ট্র্যাটেজিতে যাবো, আমি কি আগে ছোটগুলো অ্যান্সার করে ফেলবো, সহজগুলো অ্যান্সার করে ফেলবো, এরপর হচ্ছে একটা রাউন্ড শেষ করে তারপর সেকেন্ড রাউন্ড দিব যেগুলো একটু সাইজে বড়, এইভাবে আগাবো। এই সব কিছু তোমাকে এক্সপেরিমেন্ট করে করে তোমার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো বেশি বেশি এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশি বেশি এক্সাম দিবা, দিতে দিতে তোমার এক্সামের স্ট্র্যাটেজি তৈরি করবা। পয়েন্ট নাম্বার 2 চলে গেছে। তাহলে পয়েন্ট 1 কি বলছি, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। পয়েন্ট নাম্বার 2 এ কি বললাম, বেশি বেশি এক্সাম দিতে হবে এবং এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তোমার এক্সাম স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবার আসো পয়েন্ট নাম্বার 3, ক্যালকুলেশন উইথাউট ক্যালকুলেটর। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা ভাবছে ভাইয়া আমি একটু এখন টান দিয়ে সামনে আগাই, কারণ আমার তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ক্যালকুলেটর আছে, এই পয়েন্ট আমার জন্য মনে হয় না, কারণ ক্যালকুলেটর তো ভাইয়া আমি ইউজ করতে পারবো, বুয়েটে ক্যালকুলেটর ইউজ করা যায়, বুটেক্সে, সিকেরুয়েট, এই কয়েকটা যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেগুলোতে ইউজ করা যায়, আইইউটি, এমআইএসটি এগুলো তো করা যায়, বাকি ভার্সিটিগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না। এখন তোমার মনে হতে পারে ভাইয়া যেহেতু আমার টার্গেট বুয়েট, সিকেরুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইইউটি এগুলোর কোনোটা, তাহলে এই পয়েন্ট আমার জন্য না, ওয়েট, এই পয়েন্টটা তোমার জন্য। এই পয়েন্টটা যতটা একটা ভার্সিটি ক্যান্ডিডেটের জন্য, ভার্সিটি অ্যাসপিরেন্টের জন্য এই পয়েন্ট ততটাই তোমার জন্য। কেন তোমাকে আমি বলি, আমাদের মূল টার্গেট শুরু থেকে আমরা কি বলে আসতেছি, অ্যাডমিশনের মূল চ্যালেঞ্জটা কোথায়, টাইম, তাই না? অ্যাডমিশনের মূল চ্যালেঞ্জ হচ্ছে টাইম নিয়ে। তোমার টার্গেট হচ্ছে যতভাবে সম্ভব তোমার সময়টা কমাই নিয়ে আসা। তুমি যখন ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারবা, তুমি যখন তোমার মনে মনে ক্যালকুলেশন করার তোমার যখন হ্যাবিট তৈরি হবে, তোমার যেটার অভ্যস্ততা তৈরি হবে, তখন তুমি দেখবা তোমার সময় অনেক কম লাগতেছে। উদাহরণ দিই, মনে করো তুমি গুণ করবা 17 গুণন 4, কথার কথা। এখন তুমি যদি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো, তুমি দেখে বলতে পারবা ভাই 17 গুণন 4 হচ্ছে 68, মানে 68। তোমার এটা মাথার মধ্যে আসতে 1 মিলি সেকেন্ডও লাগবে না যে ভাই এটার ভ্যালু হচ্ছে 68, বুঝতে পারছি? কিন্তু ধরো তুমি মুখে মুখে এটা ক্যালকুলেট করতে পারছো, তুমি কি করবা, তুমি ক্যালকুলেটর আগে হাতে নিবা,
ক্যালকুলেটর নিয়ে চাপবা 1 7 গুণ 4 সমান, তোমার কিন্তু 5 থেকে 10 সেকেন্ড নাই হয়ে গেল। তাহলে যে মুখে মুখে ক্যালকুলেট করতে পারছে তার সময় লাগছে কতক্ষণ? তার সময় লাগছে হচ্ছে তোমার 1 সেকেন্ডও না। আর তুমি ক্যালকুলেটর নিয়ে চাপে চাপে তুমি হচ্ছে ভ্যালু বের করতে যাচ্ছ, তোমার কি হচ্ছে? তোমার 5 থেকে 10 সেকেন্ড জাস্ট এইটুকু একটা ক্যালকুলেশন করতে যাচ্ছে। একটা ম্যাথে এরকম ছোট ছোট ক্যালকুলেশন কতবার থাকে? অনেকবার থাকে। তাহলে তুমি কত জায়গায় তুমি বেশি সময় নিচ্ছ তুমি বুঝতে পারতেছো? তাহলে তোমার যদি সময় কমাইতে হয় ভাইয়া, তোমার ক্ষেত্রেও যেটা করতে হবে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করতে হবে যেগুলা ক্যালকুলেশন মুখে মুখে করা যায় সেগুলা ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া করতে। তাহলে তুমি দেখবা যে তোমার সময় কম লাগতেছে। হ্যাঁ, যেগুলা বড় ক্যালকুলেশন মুখে মুখে মানে করতে যত সময় লাগবে তাতে ক্যালকুলেটরে করা ফাস্ট, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তোমরা যারা আসো, হ্যাঁ তোমরা তখন সেই কাজ করো, সমস্যা নাই। কিন্তু যেগুলো আমার সহজ ক্যালকুলেশন মুখে মুখে করে ফেলার মতো, সেখানে ক্যালকুলেটর হাতে নেওয়া হচ্ছে সময় নষ্ট। এটা ভালো মতো মাথায় রাখতে হবে। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা কথা বলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য, সেটা হলো তোমাদের মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, খুব ভালো কথা। কিন্তু নিশ্চয়ই ঢাকা ভার্সিটিতে তোমরা পরীক্ষা দিবা, বেশিরভাগ সবাই পরীক্ষা দেয়। তোমার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি যে কোনো একটা প্ল্যানে হলেও ঢাকা ইউনিভার্সিটি থাকার কথা বেশিরভাগের জন্য, বেশিরভাগেরই আছে, তাই না? তাহলে সেখানে কি তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে তোমাকে? না, তাই না? দেওয়া হবে না। তাহলে তোমার সেটার জন্য অভ্যস্ততা জরুরি না? সেটার জন্য তোমার প্র্যাকটিস জরুরি। তো তোমাকে ক্যালকুলেটর ছাড়া বেসিক ক্যালকুলেশন করার প্র্যাকটিস করতে হবে। আর যারা আমরা ভার্সিটি অ্যাডমিশন অ্যাসপিরেন্ট আছি তাদেরকে তো আর আলাদা করে বলার কিছু নাই। এই যে বাসার মধ্যে তোমার ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটর সুন্দর করে তোমার আলমারির মধ্যে তালা মেরে দাও। এটার আপাতত তোমার কোনো কাজ নাই যারা ভার্সিটি ক্যান্ডিডেট আসো। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা বললাম, বেসিক ক্যালকুলেশনগুলা, বেসিক ক্যালকুলেশন যেটা মুখে মুখে তাড়াতাড়ি করা যায়, যেটা তোমার ক্লাস 6 এর ছোট ভাইও করতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি এতদিন ধরে ক্যালকুলেটরে ইউজ টু হয়ে গিয়ে এখন তোমার 10 যোগ 7 কত সেটা তোমার ক্যালকুলেটর চেপে বের করতে হয়। এইটা অ্যাডমিশনে করা যাবে না। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে যেহেতু কথা উঠলোই, আর একটা ছোট কথা বলে ফেলি, সেটা হলো ক্যালকুলেটরে, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য, ক্যালকুলেটরে তোমাকে ফাস্ট হইতে হবে, দ্রুত হইতে হবে। মানে এই যে আমরা তো জেনজি, তাই না? যে আমরা এই জেনারেশন যারা, আমরা তো মানে মোবাইলে হচ্ছে ইউজ করা অভ্যস্ত। মোবাইলে আমরা কত ফাস্ট মেসেজিং টাইপ করতে পারি, তাই না? আচ্ছা, তোমাকে ক্যালকুলেটরেও তোমার সেই স্পিড তোমাকে দেখাইতে হবে। তুমি মোবাইলে যেভাবে দ্রুত টাইপিং করো, তোমাকে ক্যালকুলেটরেও তোমাকে হচ্ছে সেই প্র্যাকটিসটা করতে হবে যেন ক্যালকুলেটরও তুমি এরকম আগুনের গতিতে তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আমার স্পিড ওরকমই ছিল। আমি চোখ বন্ধ করে ক্যালকুলেটর দিয়ে তোমার হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতে পারতাম, এতটাই ফাস্ট ছিল। তোমার এখনো তোমার সেই অভ্যাস তৈরি করতে হবে। ক্যালকুলেটরে তোমার হচ্ছে ফাস্ট হইতে হবে। এবং পাশাপাশি ক্যালকুলেটরের যে তোমার অনেক সুবিধা আছে, অনেক জায়গায় যে ক্যালকুলেটর ইউজ করে অনেক কাজ সহজ করে ফেলা যায়, এই ট্রিকগুলো তোমার জানতে হবে। এই ট্রিকগুলো জানার জন্য উদ্ভাসেরই ক্যালকুলেটর হ্যাক্স নামে একটা সিরিজ আছে, আমারই করা। তোমার ক্যালকুলেটর হ্যাক্স উদ্ভাস লিখলেই চলে আসবে, তোমরা সেটাও দেখে নিতে পারো। কাদের জন্য বলতেছি? যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের জন্য। তাহলে এই ক্যালকুলেশনের পার্টটা গেল। এবার পয়েন্ট নাম্বার 4 হচ্ছে মেইনটেনিং রুটিন। রুটিন বলতে ভাই কি বুঝাচ্ছি? এটা বড় কনফিউশন। রুটিন বলতে মানে বুঝাচ্ছি ভাইয়া যে আপনি কটার দিকে ঘুম থেকে উঠবেন, হ্যাঁ, বা কয়টার দিকে পড়তে বসবেন, কখন ফিজিক্স পড়বেন, কখন কেমিস্ট্রি পড়বেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। অনেকের আবার রুটিন নিয়ে বলতে বুঝায় ভাই দিনে কত ঘন্টা পড়বো, এটার কোনো অ্যান্সার হয় না। হ্যাঁ, আমি এখানে রুটিন মেনটেন বলতে যা বুঝাচ্ছি তা হলো তোমার টার্গেট ফিল আপ করা। আমাকে কেউ যখন এই প্রশ্নটাও করে যে ভাই অ্যাডমিশনের দিনে কত ঘন্টা পড়তে হবে, আমি সবসময় এই অ্যান্সারটা দিই যে তোমার টার্গেট ফিল আপ করতে হবে। ওই টার্গেট ফিল আপ করতে তোমার যত সময় পড়তে হয় তোমাকে তত সময় পড়তে হবে। অবশ্যই অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, অসুস্থ তো হওয়াই যাবে না। এই 5টা পয়েন্ট যা বলতেছি তার থেকে উপরের পয়েন্ট হইলো স্বাস্থ্যের খেয়াল রাখা, অসুস্থ হওয়া যাবে না। তো ওইটা একটু সাইডে রেখেই বলতেছি। এখন স্বাস্থ্য ঠিক রেখে এরপরে তোমার যতটুকু সময় দেওয়া পসিবল এবং টার্গেট ফিল আপ করতে যা যা করা পসিবল তোমাকে তাই তাই করতে হবে। টার্গেট ফিল আপ বলতে কি বোঝাচ্ছি, এই রুটিন মেনটেন বলতে কি বোঝাচ্ছি আরেকটু ভেঙে বলি। তোমাদের আরেকটা কমন প্রশ্ন থাকে, এই প্রশ্ন দিয়ে তোমরা হচ্ছে এই অ্যান্সারটা পেয়ে যাবা। সেটা হচ্ছে ভাইয়া কোনো কোচিং করা ছাড়া কি অ্যাডমিশনে ভালো করা যায় না? আমরা কিন্তু কখনোই বলি না যে তোমার অ্যাডমিশনে ভালো করতে হলে তোমার কোনো কোচিংয়ে ভর্তি হতেই হবে, না হয়েও তুমি ভালো করতে পারো। আমরা এতে দ্বিমত পোষণ করছি না। এখানে বিভিন্ন কোচিং তোমাকে যে হেল্পটা করে, উদ্ভাস তোমাকে যে মেইনলি যে হেল্পটা করে, সেটা হচ্ছে তোমাকে একটা রুটিন দেয়, তোমাকে একটা প্রপার রুটিন দেয়। তোমার কাছে যদি কোনো প্রপার রুটিন না থাকে যে তোমার কবের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, কবে তুমি কোনটা পড়বা, তাহলে নিজে থেকে এই রুটিনটা মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। দেখা যাবে তুমি ফিজিক্সের ভেক্টর নেই 5 দিন পড়ে আসো, ম্যাথের সরলরেখা নেই তুমি 10 দিন পড়ে আসো, কারণ তুমি হয়তো চিন্তা করছো যে না আমার হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে সরলরেখার উপর এক্সপার্টিজ তৈরি করতে হবে, এক্সপার্টিজ অর্জন করতে হবে।
কখনোই তৈরি হবে না, বুঝছো? না ভাই এখনো তো সরলরেখার ওইটা বাকি, এখন আমার সরলরেখার প্র্যাকটিস বুক বাকি, বা অমুক জিনিস বাকি, তমুক জিনিস বাকি, এখনো আমার 10টা মানে বই বাকি। মনে হতে পারে যে আমি সব শেষ করবো, তখন আমার সরলরেখা শেষ হবে। দেখবো ওই সরলরেখা শেষ করতে তোমার 1 মাস চলে গেছে। বাকি অধ্যায়গুলা এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? যে তুমি যদি এভাবে অডলি তোমার হচ্ছে প্রিপারেশনকে ডিস্ট্রিবিউট করো, যেটা তোমার ইভেন হয় নাই, ঝামেলা আছে কিন্তু। তাহলে তোমাকে ওই যে রুটিনটা করা যে না ভাইয়া আমার সরলরেখা পড়ার জন্য আমি এই যে আমার অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে সরলরেখার জন্য আমি হয়তো 2 দিন সময় ম্যানেজ করতে পারবো, রাইট? সেই 2 দিনের মধ্যে আমাকে বেস্ট এফোর্ট দিতে হবে, সরলরেখা নিয়ে যতটুকু পসিবল আমার এই 2 দিনের মধ্যে শেষ করতে হবে। এখন উদ্ভাসের সাথে তুমি কিভাবে অ্যালাইন করতে পারো এখানে? সাপোজ কথার কথা আমি বলতেছি, ধরো উদ্ভাসে তোমার শনিবারে ধরো তোমার ফিজিক্সে ভেক্টরের উপর অফলাইনে ক্লাস হচ্ছে। উদ্ভাসে কি হয়, শনিবারে যদি ফিজিক্সের ক্লাস থাকে, একদিন গ্যাপ থাকে, রবিবারটা তোমার গ্যাপ থাকবে, এরপরে সোমবারে তোমার অন্য একটা সাবজেক্টের ক্লাস থাকবে। ধরো সোমবারে তোমার ম্যাথের ক্লাস সরলরেখার উপরে। তাহলে দেখো যেদিন তোমার শনিবারে তোমার হচ্ছে ফিজিক্সের ক্লাস, হ্যাঁ শনিবারে তোমার ফিজিক্সের ক্লাস, আচ্ছা ভালো কথা। সানডেতে তোমার কিছু নাই, সানডেতে হচ্ছে তোমার অফলাইনে কোনো ক্লাস নাই। মানডেতে তোমার আবার এরপরে ম্যাথ ক্লাস। মানডেতে কি হবে জানো? ম্যাথ ক্লাসের পাশাপাশি, মানডেতে ম্যাথ ক্লাসের পাশাপাশি তোমার এই ফিজিক্সের উপরে এক্সামও হবে, অফলাইনে এক্সাম হবে। তোমার এই যে ফিজিক্সের যে লেকচারটা ছিল না, ওই দিন যা পড়ানো হয়েছে, যতটুকু সিলেবাসে ছিল, সাপোজ ভেক্টর ছিল, এই ভেক্টরের উপর তোমার এই যে সোমবার ম্যাথ ক্লাসের সাথে এক্সামটাও হবে ফিজিক্সের। এখন দেখো তাহলে তোমার রুটিন কিন্তু সেট হয়ে গেছে, কারণ এই যে তুমি শনিবার ক্লাস করে আসলা, সোমবার তোমার এই ডেইলি এক্সামের আগে এই ফিজিক্সের যে চ্যাপ্টার পড়ানো হয়েছে, ধরো ভেক্টর, এই ভেক্টরের যা যা কিছু আছে তোমাকে শেষ করতে হবে। কি আছে ভাইয়া? অনেক কিছু হতে পারে, তুমি যে কটা শেষ করতে পারো আর কি। তোমার যদি মনে হয় ভাইয়া আমি ম্যারাথন ক্লাসের স্লাইড দেখবো, ম্যারাথন ক্লাসের হচ্ছে কিছু আমি টেনে আমি ভিডিও দেখে নিলাম বা কিছু, সেটা হতে পারে। তুমি ম্যারাথন ক্লাসের ফুল লাইভও করতে পারো সেটা। আবার হচ্ছে তোমার কনসেপ্ট বুক পড়তে হবে, তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এগুলো তো মাস্ট। কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, সময় থাকলে প্র্যাকটিস বুক ধরতে হবে। তো এই সব কিছু কিন্তু তোমার এই সোমবারের মধ্যে ভেক্টর নিয়ে তোমার শেষ করতে হবে। এরপর সোমবার তুমি ম্যাথ ক্লাস করে আসলা, তোমার মঙ্গলবার গ্যাপ, বুধবারে এই ম্যাথ ক্লাসের উপর এক্সাম থাকবে এখানে যতটুকু পড়ানো হয়েছে। তার মানে তোমার ওই বুধবার এক্সামের আগে ম্যাথে তোমাকে যা পড়ানো হয়েছে সেটা তোমাকে ওই বুধবারের আগে শেষ করতে হবে। তাহলে যখন তুমি এই উদ্ভাসের রুটিনের মধ্যে আসো, তখন কিন্তু দেখো তুমি একটা ফ্লোতে ঠিকই আগায় যাচ্ছ, তোমার একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে, ঠিক আছে? তুমি যদি চিন্তা করো যে না ভাইয়া আমি হচ্ছে নিজে থেকে এটা মেনটেন করব, আমি নিজে থেকে এটা মেনটেন করতে পারবো, চাইলেই করতে পারো, মানুষ চাইলে যা কিছু করতে পারে। কিন্তু ভাই এটা একটু খালি মনে রাখো যে অ্যাডমিশনে একবার পিছায় পড়লে, একবার তুমি ট্র্যাক থেকে সরে গেলে, কামব্যাক করার সময়টা পাওয়া যায় না। কারণ অ্যাডমিশনের সময়টা থেকে খুবই কম, সিলেবাসটা অনেক বড়, অনেক প্রিপারেশন নিতে হয়। তুমি একবার যদি ট্র্যাক থেকে সরে যাও, আবার সেখানে কামব্যাক করা ওই সময়টার মধ্যে অনেক কঠিন হয়ে যায়। যদি এমন হয় যে না তুমি 15 দিন এখানে হারাই ফেলছো, ওই 15 দিন তুমি আর ব্যাক পাবা না, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? ওই জন্য এই যে আমাদের সিনসিয়ারিটিটা, এটা মেনটেন করা খুবই জরুরি। সো আমি বলবো যে তুমি হচ্ছে এরকম একটা অবশ্যই রুটিন ফলো করবা। তুমি যদি উদ্ভাসের এই রুটিন ফলো করতে চাও, রাইট, তুমি এই রুটিন ফলো করো, উদ্ভাসের সাথে আগাও। তোমার ওই ডেইলি এক্সামের আগে ওই পড়াশোনা সব শেষ করবা, তারপরে আবার পরের সাবজেক্টের পড়াশোনা, এভাবে করে তুমি আগাবা। এইভাবে করে বেশিরভাগ স্টুডেন্ট আগানো শুরু করে। বাট যেইখানে স্টুডেন্টরা মিস্টেক করে ফেলে সেটা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে তাল মিলাইতে না পারা। কারণ ভাইয়া প্রেশারটা অনেক বেশি, পড়া অনেক বেশি, যে হ্যাঁ ভাই আমার ভেক্টর হচ্ছে এই 2 দিনের সময়ের মধ্যে শেষ করতে হবে বা কিছু। দেখা যায় যে না, তোমার হচ্ছে এখানে এই 2 দিন সময় বেশ কষ্ট করে তোমার ভেক্টর শেষ করতে, সব পড়াশোনা শেষ করতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, কনসেপ্ট বুক করছে, অনেক কিছু, বেশ কষ্ট হচ্ছে। এরপরে কিন্তু সোমবারের পরে কিন্তু আবার গ্যাপ নাই। হ্যাঁ, তুমি মনে করতে পারো তোমার প্রতি একটা অবিচার, কিন্তু ভাইয়া ব্যাপারটা হচ্ছে তোমার তো সিলেবাস শেষ করতে হবে সার্টেন সময়ের মধ্যে। আচ্ছা, সোমবার থেকে কিন্তু আবার তোমার ম্যাথ নিয়ে আবার একই প্রেশার নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কি বলবো, ধৈর্য হয়তো একটু কম বা একটু সহনশীলতা কম, আমরা একটু পরে গিয়ে আর পারি না, যে না ভাই আর পারতেছি না, আমি নিজের মতো করেই পড়ি। এই যে একবার যখন তুমি ট্র্যাক থেকে সরে গেলা, এরপরে আবার কামব্যাক করা অনেক কঠিন। তুমি তোমার পরিচিত যদি কোনো তোমার সিনিয়র ভাই আপুরা থাকে, হ্যাঁ, তুমি তাদের থেকে একটু শুনিও, জিজ্ঞেস করিও যে তাদের যারা ফ্রেন্ডরা যারা অ্যাডমিশনে ভালো করতে পারে নাই, তারা কখনো এইভাবে এই ট্র্যাক থেকে সরে গেছিল কিনা, তারা কি পুরো সময় ধরে এই ট্র্যাকটা বা এই রুটিনটা মেনটেন করছে কিনা। তুমি বেশিরভাগ ক্ষেত্রে যারা ভালো করতে পারে নাই, অ্যান্সার পাবা যে না, তারা আসলে কোন একটা সময় গিয়ে এই ট্র্যাক থেকে সরে গেছিল, তারা রুটিন ফলো করে নাই, তারা মনে করছে না নিজের মতো করে পড়ি, না এখন আমার তো এখানে ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার পড়াচ্ছে, ভেক্টর তো আমার পাড়াই আছে, তার থেকে আমি এখন অর্গানিক কেমিস্ট্রি পড়ি, ওটা আমার বেশি দরকার। সে এই সব কিছু বাদ দিয়ে সে 1 মাস ধরে অর্গানিক কেমিস্ট্রি পড়ছে, এটা
ভালো খারাপ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কথার কথা বলতেছি। এখন এটা কিন্তু রুটিন মেনটেন করতে না পারা এটা একটা ঝামেলা। তো তোমাকে রুটিন মেনটেন করতে হবে, রুটিন থেকে সরে যাওয়া যাবে না। তোমার এই যে ফ্লোটা, সেই ফ্লোটা মেনটেন করতে হবে। কথাটা কি আমি বুঝাতে পারছি? তাহলে তোমার টার্গেটটা তুমি কিভাবে ফিক্স করবা ডেইলির? এই যে তুমি মনে করো সাপোজ এদিন ভেক্টর ক্লাস হইছে, তোমার টার্গেট কি সোমবারের মধ্যে ভেক্টরের সবকিছু শেষ করা। তাহলে তুমি চিন্তা করো যে না আমি শনিবারে হচ্ছে সাপোজ কোয়েশ্চেন ব্যাংক পড়বো, বা হচ্ছে আমি ম্যারাথন ক্লাসের স্লাইড দেখবো, ওই ম্যাথগুলো দেখবো। আমি হচ্ছে এরপরে রবিবার হচ্ছে আমি হচ্ছে কনসেপ্ট বুক সলভ করবো, বা ভাইস ভার্সা, আগে কনসেপ্ট বুক করলাম পরে কোয়েশ্চেন ব্যাংক করলাম। এইভাবে তোমার যেটা তোমার স্টাডি ম্যাটেরিয়াল সেটা তুমি হচ্ছে ভাগ করে নিবা যে আমি শনিবারে কোনটা, রবিবারে কোনটা। এই টার্গেট ফিল আপ করার জন্য তোমার যতটুকু এফোর্ট দিতে হয়, যতক্ষণ পড়তে হয়, তোমাকে সেটা পড়তে হবে। আশা করি এটা বুঝতে পারছি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার পয়েন্ট, রেগুলার রিভিশন অ্যান্ড রিভিশন হ্যান্ড নোট। রিভিশন জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন অনেক বেশি স্ট্রেসফুল জায়গা, সময় খুবই কম পাওয়া যায়, কিন্তু তোমাকে এর মধ্যেও রিভিশন রেগুলারলি দিতে হবে। তোমাকে সপ্তাহে একদিন সময় রাখতে হবে, যেদিন দরকার হলে টাইমটাও ফিক্স করে দিবা, যেদিন বা যে সময়টা তুমি শুধুমাত্র রিভিশন দিবা। ধরো তুমি ফিক্স করলা বৃহস্পতিবার বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই 2টা ঘন্টা আমি নতুন কোনো পড়া পড়বো না, আগে যা পড়ছি খালি সেটাই রিভিশন দিব, খালি রিভিশন দিব আগের পড়াগুলা। এটা তুমি দেখবা যে তোমাকে অনেক 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 বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে। কেন জানো? কারণ যেটা আমি শুরু থেকে বারবার বলে আসছি, অ্যাডমিশনের মেইন খেলা হচ্ছে সময়ের সাথে। তোমাকে সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হবে। এখন এটা হয় কি হবে, সাপোজ যখন তুমি সরলরেখা পড়ছো, 2 দিন ধরে তুমি সরলরেখা পড়ছো, এই 2 দিন ধরে তুমি সরলরেখা সব ট্রিক দেখছো, তুমি সবকিছু শিখছো, হ্যাঁ তুমি অনেক বেশি প্র্যাকটিস করছো। ওই প্র্যাকটিস করতে করতে প্রতিটা টাইপ তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে। ওই টাইপ দেখলে তুমি এখন খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারো। খুব ভালো কথা, নো প্রবলেম ইন দ্যাট। 2 দিন প্র্যাকটিস করছো বা ওই 1 সপ্তাহ প্র্যাকটিস করছো, এই জন্য তোমার মধ্যে ওই যোগ্যতা তৈরি হয়েছে। বাট যখনই তুমি ওই সরলরেখা থেকে আবার ডিট্যাচ হয়ে যাবা, সাপোজ তোমার 6 সপ্তাহ চলে গেছে, তুমি আরো অনেক কিছু পড়ছো এর মধ্যে, তুমি যদি ওই 6 সপ্তাহের মধ্যে আবার সরলরেখার কথা মনে না করো, তুমি দেখবা 6 সপ্তাহ পর যখন তুমি আবার একবার যদি সরলরেখা অধ্যায়টা ধরো, তুমি দেখবা বেশিরভাগ জিনিসই তোমার ওই এক্সপার্টিসটা নাই। তুমি ওই শুরুতে যখন ম্যাথ আবার খুব তাড়াতাড়ি সলভ করতে পারতা, 6 সপ্তাহ পরে তোমার ওই সরলরেখার অধ্যায়ের উপর ওই স্পিডটা নাই। বুঝতে পারছো? তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার জাস্ট একবার চোখ বুলে যেতে হবে, রিভিশন দিতে হবে। তোমরা যারা সাইকেল চালাচ্ছ রিলেট করতে পারবা যে সাইকেল একবার থেমে গেলে এরপর কিন্তু সেটাকে আবার রিস্টার্ট করা বেশ কঠিন। বাট একটা সাইকেল যখন রানিং, তখন কিন্তু অল্প ফোর্স দিয়ে, অল্প এফোর্ট দিয়েই সেটাকে হচ্ছে আমাদের রানিং অবস্থায় রাখা যায়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আমি পড়ে ফেলছি, গত সপ্তাহে পড়ছি, গত সপ্তাহের পড়া যেহেতু জাস্ট গত সপ্তাহে পড়ছি সরলরেখা, আজকে কিন্তু আমার সেটা নিয়ে 10 ঘন্টা সময় ব্যয় করার কিছু নাই। আমি জাস্ট একবার চোখ বুলা যাব, হয়তো পুরো চ্যাপ্টারে চোখ বুলাইতে আমার 20 মিনিট সময় লাগবে না। ওকে, তো আমাকে রেগুলার এই রিভিশনটা মেনটেন করতে হবে, যা যা পড়ছি সবগুলো রেগুলার রিভিশন দেওয়া। কারণ তুমি দেখবা যে একটা স্টেজে গিয়ে এতগুলো পড়াশোনা মাথায় রাখা কঠিন হয়ে যাচ্ছে যদি রেগুলার রিভিশন না দাও। এবার হ্যান্ড নোট বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? হ্যান্ড নোট বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার মেইন এক্সামের আগ দিয়ে তোমার একটা রিভিশন ম্যাটেরিয়াল। তুমি চিন্তা করে দেখো, যখন তুমি ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিবা, ওই দিন তুমি একসাথে কয়টা সাবজেক্টের উপর এক্সাম দিবা? চিন্তা করে দেখো তো। ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার। 8টা সাবজেক্ট, বোর্ডের ক্ষেত্রে 6টা। তুমি কখনো এই কাজটা করছো আগে? না, কিন্তু বেশিরভাগই আমরা করি নাই। আমরা সারা জীবন একটা সাবজেক্টের উপর এক্সাম দিচ্ছি, এইচএসসি বলো, এইচএসসি বলো, কোনো দিন ম্যাথ ফার্স্ট পেপার, 2 দিন গ্যাপ, তারপরের দিন ম্যাথ সেকেন্ড পেপার, এভাবে, তাই না? এতগুলো সাবজেক্টের নলেজ একসাথে মাথায় নিয়ে একটা এক্সামে সেটা ডেলিভার করা, এটা কিন্তু সহজ জিনিস না। এটা প্রথম কথা বুঝো। সেকেন্ড কথা হইলো, আগামীকালকে তোমার যদি ডিইউ এক্সাম হয়, আগের দিন তুমি রিভিশন কি দিবা বলো তো আমাকে? তুমি তো আগের দিন পড়বা, তাই না? কি পড়বা? আমরা লাস্ট মোমেন্টে একটা রিভিশন দিতে চাই না, যে না আমরা এতদিন ধরে পড়ে আসছি, লাস্ট দিন আমি রিভিশন দিব। তুমি কি দেখে রিভিশন দিবা? সেটা যদি হয় তুমি মনে করো না আমি সব বই পড়বো, তোমার মনে হয় 8টা সাবজেক্টের বই, তুমি যদি একটু একসাথে তুমি সারি করো ওদেরকে, তুমি বুঝছো কত পেজের বই সেগুলো? তুমি কি আগের রাতে পৃষ্ঠা উল্টায় কুল পাবা? পাবা না। কিন্তু আগের রাতে তুমি পৃষ্ঠা উল্টাও শেষ করতে পারবে না যদি তুমি তখন সব বই ধরে ধরে রিভিশন দিতে চাও। তোমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা হ্যান্ডি, যেটা তুমি আগের রাতে 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে রিভিশন দিতে পারবা, যেখানে সব সূত্রগুলো একসাথে থাকবে। সব সূত্র, হ্যাঁ, সাপোজ তুমি ফিজিক্সের সব সূত্রগুলো একটা নোট করলা, কেমিস্ট্রির সব সূত্রগুলো একটা নোট করলা, ম্যাথের সব সূত্রগুলো একটা নোট করলা। তুমি দেখবা যে অ্যাডমিশনের প্রেসারে খুব কমন সূত্র তোমার মাথা থেকে সরে যাবে। আমার অ্যাডমিশনের কাহিনী বলি, আমি আমার অ্যাডমিশনে বুয়েট এক্সামের দিন, এক্সামের মধ্যে আমি অ্যাভোগাড্রো নাম্বার বেশ অনেকক্ষণ ধরে আমার মাথা ব্ল্যাঙ্ক, আমি অ্যাভোগাড্রো নাম্বার মনে করতে পারতেছি না। তো ওই প্রেসারের মধ্যে এরকম হওয়া অস্বাভাবিক না।
তো যেগুলো খুব কমন জিনিস তোমার মনে হয় ভাই আমি এটা কখনো ভুলতেই পারি না, অ্যাভোগাড্রো নাম্বার আমার এখনো মনে আছে, বাট আমি ওই সময় ভুলে গেছিলাম এত প্র্যাকটিসে থাকার মধ্যেও। তো আমাকে হচ্ছে এগুলো কি করতে হবে, রিভিশন দিতে হবে রেগুলারলি, আমাকে সেগুলো রিভিশন দিতে হবে, হ্যাঁ, এবং এক্সামের আগের দিনও সেটা দেখে যেতে হবে। তো এক্সামের আগের দিন যে আমি দেখবো, এটার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে যখন তুমি যে অধ্যায় পড়তেছো সেই অধ্যায়ের উপর একটা শর্ট হ্যান্ড নোট রাখবা, 1 থেকে 2 পেজের বেশি হবে না, যেন তোমার ইম্পর্টেন্ট কি ইনফরমেশনগুলা, কি ফর্মুলাগুলা তুমি যেন একবার দেখে যেতে পারো। বুঝতে পারছো? তাহলে সাপোজ ভেক্টর 2 পেজ, সরলরেখা 2 পেজ, কথার কথা বলতেছি, তাহলে এমন যদি হয় তোমার চ্যাপ্টার মোট কয়টা একটু চিন্তা করে দেখো, মোট চ্যাপ্টারকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কত পেজ হচ্ছে? ওই পেজ কিন্তু তুমি আগের রাতে রিভিশন দিয়ে যাওয়া পসিবল, ওই ফর্মুলাগুলো তোমার রিভিশন দিয়ে যাওয়া পসিবল। সো এরকম একটা হ্যান্ড নোট তৈরি করবা। তাহলে আসেন ভাইয়া সামারি করি, সব কথা শেষ করি, 5টা পয়েন্ট নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমার সময়টা কমায় নিয়ে আসার জন্য। সেকেন্ড হচ্ছে এক্সাম অ্যান্ড এক্সাম স্ট্র্যাটেজি, তাই না? তোমাকে অনেক বেশি এক্সাম দিতে হবে, এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি সেট করতে হবে তোমার নিজের মতো করে, এক্সপেরিমেন্ট করে করে এক্সামের মধ্যে। নাম্বার 3 কি ছিল? ক্যালকুলেশন উইথাউট ক্যালকুলেটর, যেটা নিয়ে প্রায় কেউই কথা বলে না, আমি প্রায় কাউকে এটা নিয়ে কথা বলতে দেখি নাই, বাট এটা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুইটা আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন বেসিক ক্যালকুলেশনগুলো মাথায় করতে পারবা, তুমি দেখবা যে তোমার সময় অনেকখানি কমে আসছে। নাম্বার 4, মেইনটেনিং দ্য রুটিন, এটা খুবই ভাইটাল। তুমি যদি একবার ট্র্যাক থেকে সরে যাও, অ্যাডমিশনের মধ্যে আবার ট্র্যাকে ব্যাক করা অনেক বেশি কঠিন হয়ে যায়। নাম্বার 5, রেগুলার রিভিশন দেওয়া এবং লাস্ট মোমেন্টে ফাইনাল টাইমে রিভিশন দেওয়ার জন্য তোমার একটা হ্যান্ড নোট তৈরি করা, যখন যে চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টার পড়ার পাশাপাশি এই হ্যান্ড নোটটা তৈরি করে ফেলা। তুমি যদি এই 5টা পয়েন্ট তোমার অ্যাডমিশন জার্নিতে ভালো মতো ইউটিলাইজ করতে পারো, ফলো করতে পারো, তুমি দেখবা তোমাকে এইটা অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি হেল্প করতেছে। এবং এটার কোনো একটাও যদি তোমার ছুটে যায়, তুমি দেখবা তোমার অ্যাডমিশন জার্নিতে ভালো করা অনেক কঠিন হয়ে যেতে পারে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তোমাদের এই ভর্তি যুদ্ধে তোমরা সবাই তোমাদের আশানুরূপ ফলাফল অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম।